আন্তর্জাতিক বুলেটিনে আমি ইসরাত মুক্তি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ ও যুদ্ধবন্ধের দাবিতে আবার উত্তাল তেল আবিব। শনিবার রাতে রাজপথে নামে হাজারো মানুষ। তাদের অভিযোগ, শান্তি নয়, নেতানিয়াহু প্রশাসন আসলে ধ্বংসাত্মক যুদ্ধের নেশায় মেতেছে। বিক্ষোভকারীরা বলেন 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতা আড়াল করতেই ধ্বংসলীলা চালাচ্ছেন নেতানিয়াহু। এ সময় কট্টরপন্থী মন্ত্রী বেন গাভিরের ভুল নীতি আর সেনাবাহিনীতে নিয়োগের বৈষম্য নিয়ে ক্ষোভ জানান তারা। এমনকি নেতানিয়াহুকে বিষধর সাপ হিসেবে বর্ণনা করে তার কট্টর সামরিক অবস্থানের কড়া সমালোচনা করেন প্রতিবাদকারীরা। ইরানের বিরুদ্ধে আবারও সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের তিনি বলেন, ইরান অসদাচরণ করলে আবারও হামলা হবে। ট্রাম্প জানান, সম্ভাব্য চুক্তির একটি রূপরেখা তিনি পেয়েছেন এবং এখন চূড়ান্ত খসড়ার অপেক্ষায় আছেন। ইরানের পাঠানো সবশেষ শান্তি প্রস্তাবটি খুব শিগগিরই পর্যালোচনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে তা গ্রহণ করা হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। তেহরানের প্রস্তাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং আমেরিকার সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তীতে আলোচনার কথা জানায় তেহরান। হরমুজ প্রণালী উন্মুক্ত করবে ইরান, তবে তার আগে ইরানের উপর আমেরিকার অবরোধ তুলে নিতে হবে। সেই সঙ্গে ইরানের উপর আমেরিকা ইসরায়েল আর হামলা চালাবে না সেই নিশ্চয়তাও দিতে হবে। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনার অংশ হিসেবে আমেরিকার দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবের বিপরীতে 14 দফার একটি পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। সেখানে উঠে এসেছে তেহরানের এমন দাবি। পাল্টা প্রস্তাব আর শর্তের কারণে ইরান আমেরিকা আলোচনা এখন অনেকটাই ঝুলে রয়েছে। ওয়াশিংটনের দেয়া 9 দফা শান্তি প্রস্তাবের জবাবে ইরান 14 দফা শর্ত দিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সবশেষ এই প্রস্তাবে জানানো হয়েছে, ইরান সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ীভাবে যুদ্ধবন্ধের ওপরই বেশি জোর দিচ্ছে। তাসনিম জানাচ্ছে, আমেরিকা শুরুতে 2 মাসের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে ইরান সেই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছে, আগামী 30 দিনের মধ্যেই সব বিরোধের নিষ্পত্তি করতে হবে। যুদ্ধবিরতি বারবার দীর্ঘায়িত না করে বরং যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটাতেই সব পক্ষকে মনোযোগী হতে হবে বলে স্পষ্ট করেছে ইরান। তাসনিম নিউজের তথ্য অনুযায়ী ইরানের দেয়া শর্তগুলোর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইরানের ওপর থেকে নৌ অবরোধ ও যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আমেরিকা ও তার মিত্রদের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক অভিযান না চালানোর নিশ্চয়তা এবং ইরানের সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে আমেরিকার সেনা প্রত্যাহার। এছাড়া আমেরিকায় জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণের বিষয়টিও রয়েছে প্রস্তাবে। লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব জায়গায় অবিলম্বে হামলা বন্ধ করার শর্তও দিয়েছে তেহরান। ইরানের এই প্রস্তাবে হরমুজ প্রণালী সচল করার বিষয়টি একটি বিশেষ রূপরেখায় রাখা হয়েছে। তেহরান বলছে, ইরানের বন্দর থেকে আমেরিকার অবরোধ তুলে নেওয়া এবং আমেরিকা ইসরায়েল আর হামলা না চালানোর নিশ্চয়তা মিললে তবেই হরমুজ প্রণালী খোলা হবে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। 25 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা। রিপোর্টার্স উইদাউট বর্ডার RSF সতর্ক করে বলেছে, বিশ্বজুড়ে সাংবাদিকতা ক্রমেই অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে, যা সাংবাদিকদের উপর বাড়তে থাকা দমন পীড়নের সুস্পষ্ট ইঙ্গিত। সহিংসতা, গ্রেপ্তার ও প্রতিবন্ধকতার কারণে বিশ্ব গণমাধ্যম হুমকির মুখে বলে সতর্কতা জানিয়েছে জাতিসংঘ। বিশ্বব্যাপী সংঘাত এবং দমন পীড়নের মধ্যে 2025 সাল সাংবাদিকদের জন্য ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর। সিপিজের সর্বশেষ প্রতিবেদন বলছে, গেল বছর রেকর্ড 129 জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যা গত 3 দশকে সর্বোচ্চ। শুধু হত্যা নয়, গত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে 533 জন সাংবাদিককে, যার বড় অংশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। শান্তিপূর্ণ ভবিষ্যৎ, মানবাধিকার, উন্নয়ন এবং নিরাপত্তার জন্য গণমাধ্যমের স্বাধীনতার প্রসার প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। তবে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও রাজনৈতিক অস্থিরতা এবং সরকারি দমন পীড়নের কবলে বিশ্ব গণমাধ্যম আজ চরম ঝুঁকির সম্মুখীন। RSF-এর তথ্য বলছে, বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা গত 25 বছরে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
প্রতি বছর 180টি দেশের সাংবাদিক এবং গণমাধ্যমের স্বাধীনতার মাত্রা তুলে ধরে ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্স। সংবাদপত্রের স্বাধীনতা সূচকের ইতিহাসে প্রথমবারের মতো অর্ধেকেরও বেশি দেশ অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে যুক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা কমার অন্যতম কারণ যুদ্ধ এবং তথ্য প্রাপ্তিতে বিধিনিষেধ আরোপ। চলতি বছর বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম। এরপরেই রয়েছে পাকিস্তান। 157তম অবস্থান নিয়ে আরও অবনতি হয়েছে ভারতের। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলছে, বিশ্বজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা, গ্রেপ্তার, দমনপীড়ন, সংবাদপত্রের স্বাধীনতা এবং তথ্যে জনগণের প্রবেশাধিকারে হুমকির মুখে ফেলেছে। সাংবাদিকদের কণ্ঠরোধ, আটক, সেই সাথে ভয়ভীতি প্রদর্শন নিয়েও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতার জন্য পরিচিত আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনী বা ফার্স্ট অ্যামেন্ডমেন্টকে বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতার একটি আদর্শ হিসেবেই দেখা হতো। কিন্তু সেখানে এখন হুমকির মুখে গণমাধ্যমের স্বাধীনতা। অভিযোগ উঠেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছেন গণমাধ্যমের উপর। এছাড়াও তার প্রশাসন এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিচ্ছে। গণমাধ্যমকে বলা হয় দ্য ফোর্থ এস্টেট বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। জনগণের হয়ে একটি ওয়াচডগের কাজ করে গণমাধ্যম। একটি রাষ্ট্রে ক্ষমতার অপব্যবহার যেন না হয় তা অনুসন্ধান করে জনগণের সামনে সত্য তুলে ধরে, জবাবদিহিতা নিশ্চিতে প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা এখন নজিরবিহীন হুমকির মুখে। আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনী বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতার একটি আদর্শ হিসেবে বিবেচিত হয়ে আসলেও সেই দেশেই এখন স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বের ওপর প্রতিনিয়ত আঘাত আসছে, তাও দেশটির রাষ্ট্রপ্রধানের কাছ থেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে একাধিকবার জনগণের শত্রু এবং ভুয়া আখ্যা দিয়ে আসছেন, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং সাংবাদিকদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তার নীতির সমালোচনা করা গণমাধ্যমগুলো বারবার হয়েছে আক্রমণের লক্ষ্যবস্তু। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে একাধিকবার সিএনএন বা এনবিসির সাংবাদিকদের প্রকাশ্যেই কুৎসিত, পাগল বা ভয়ঙ্কর মানুষ বলে আক্রমণ করেছেন। সাংবাদিকরা যখন তার বক্তব্য যাচাই করে ভুল ধরিয়ে দেন, তখন তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করেন ট্রাম্প। এটি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার একটি মনস্তাত্ত্বিক কৌশল। বিশেষ করে নারী ও জাতিগত সংখ্যালঘু সাংবাদিকদের বর্ণবাদী আক্রমণ করতেও ছাড়েন না তিনি। সিএনএনের জিম অ্যাকোস্টা সহ অনেক সাংবাদিকের হোয়াইট হাউস প্রেস ক্রেডেনশিয়াল সাময়িকভাবে বাতিল করেছিলেন ট্রাম্প, যা সংবাদ সংগ্রহের মৌলিক অধিকারের পরিপন্থী। তিনি কেবল ফক্স নিউজের মতো অনুগত সংবাদ মাধ্যমগুলোকে বিশেষ সুবিধা দেন এবং সমালোচনা করা গণমাধ্যমগুলোকে তথ্য থেকে বঞ্চিত রাখেন। ট্রাম্প কেবল মৌখিক হুমকি দিয়েই ক্ষান্ত হননি, তিনি সংবাদ মাধ্যমের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ারও চেষ্টা চালিয়েছেন। ওয়াশিংটন পোস্টের মালিকানাকে কেন্দ্র করে অ্যামাজনের ওপর চাপ সৃষ্টি কিংবা সিএনএনের মতো বড় নেটওয়ার্কগুলোর লাইসেন্স বাতিলের হুমকি দেওয়ার মাধ্যমে তিনি এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন। ট্রাম্প বারবার লাইবেল ল বা মানহানি আইন পরিবর্তনের হুমকি দিয়েছেন, যাতে করে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে সহজেই মামলা করতে পারেন। এছাড়া অনেক মূলধারার গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকিও দিয়েছেন। যুদ্ধের এই সময়ে তিনি সংবাদ মাধ্যমকে দেশদ্রোহী সাজিয়ে তাদের উপর সেন্সরশিপ আরোপের পায়তারা করছেন। সংবাদ মাধ্যমের আর্থিক কাঠামো দুর্বল করার হুমকি থেকে শুরু করে সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি, সব মিলিয়ে সাংবাদিকতাকে একটি ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে দাঁড় করিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। একজন বিশ্ব নেতার কাছ থেকে আসা এই আক্রমণ মুক্ত চিন্তার প্রসারকে থামিয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক অস্ত্র। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট।
ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমেরিকার ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ বাংলাদেশের পথে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়। দুবাই হয়ে ৪ মে সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মরদেহটি দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার জোহরের নামাজের পর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে নিহত লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের খালা, মায়ামিতে বাংলাদেশের কনসাল জেনারেল, গণমাধ্যম কর্মী সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠাতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মায়ামির বাংলাদেশ কনসুলেট জেনারেল যৌথভাবে কাজ করছে। ভারতের রাজধানী দিল্লিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছে, আহত আরও ২ জন। শনিবার রাতে দিল্লির বিবেক বিহার এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগে। রয়টার্স জানায় ৪তলা ভবনের ২য় তলায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ে তা ৩য় ও ৪র্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জাপানে সানায়ে তাকাইচি সরকারের বিপজ্জনক সামরিক নীতির প্রতিবাদে উত্তাল টোকিও। শনিবার শিনজুকু স্টেশনের বাইরে বিশাল সমাবেশে জড়ো হন বিক্ষোভকারীরা। আঞ্চলিক উত্তেজনা না বাড়াতে এবং শান্তিবাদী সংবিধান রক্ষার দাবি জানান তারা। তাকাইচি ক্ষমতা নেয়ার পর থেকেই জাপানের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের কঠোর নীতি সংশোধন করা হয়েছে। অস্ত্র রপ্তানির উপর থেকে দীর্ঘদিনের বিধিনিষেধ তুলে নিয়েছে জাপান সরকার। এছাড়া গত এপ্রিলে প্রথমবারের মতো একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গঠনের বিলও পাশ হয়েছে। এসব পদক্ষেপ জাপানকে আবারও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এসব নীতির প্রতিবাদেই শনিবার রাস্তায় নামে সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের মধ্যে কেবল প্রবীণরাই নন, বিপুল সংখ্যক তরুণ প্রজন্মের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সত্যি বলতে প্রধানমন্ত্রী তাকাইচি চায়না ও কোরিয়ায় জাপানের আগ্রাসনের ইতিহাস নিয়ে কখনো গুরুত্বের সাথে পড়াশোনা করেননি। আমাদের দেশের ইতিহাসেও এই সত্যগুলো শেখানো হয় না। আমি গভীরভাবে উদ্বিগ্ন যে সেই অন্ধকার ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। এই কারণেই আমি আজ এখানে প্রতিবাদ জানাতে এসেছি। বিক্ষোভকারীদের অভিযোগ, জনকল্যাণমূলক খাতে বাজেট কমিয়ে সামরিক খাতে অর্থ ব্যয় বাড়াচ্ছে সরকার। শিক্ষা ও সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো অবহেলিত বলে মনে করেন তারা। জনগণের জীবনমান দিন দিন খারাপ হচ্ছে, শিক্ষা বাজেট কমছে, কিন্তু সরকার সামরিক খাতে টাকা ঢালছে। প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক তৈরির পরিবর্তে সামরিক শক্তির বিস্তার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে। শান্তিবাদী সংবিধান জাপানের এক গর্বের প্রতীক। সেই ঐতিহ্যকে বিসর্জন দিয়ে সরকার যে পথে হাঁটছে তা সাধারণ মানুষের মধ্যে কেবল ক্ষোভ নয়, এক গভীর আশঙ্কারও জন্ম দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। সুদানের রাজধানী খার্তুমে ড্রোন হামলা চালিয়েছে প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। এতে ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শনিবার এই তথ্য জানায় মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সহায়তাকারী স্বাধীন আইনি সংগঠন ইমার্জেন্সি লয়ার্স। সংগঠনটি বলছে ১ সপ্তাহের মধ্যে রাজধানীতে এটি দ্বিতীয় হামলা। গত বছর সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর
কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। এই হামলার জন্য সম্পূর্ণভাবে আরএসএফকে দায়ী করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে সংগঠনটি। জাতিসংঘের তথ্য অনুযায়ী সুদানে চলতি বছরের প্রথম 3 মাসে ড্রোন হামলায় প্রায় 700 বেসামরিক মানুষ নিহত হয়েছে। গত বছর আরএসএফ খার্তুমে একাধিক ড্রোন হামলা চালায়, যার বেশিরভাগের লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও পানি সরবরাহ অবকাঠামো। ব্যস্ত জীবনে একটু শান্তির ঘুম কার না পছন্দ, কিন্তু সাউথ কোরিয়ায় এই ঘুম নিয়ে হয়ে গেল এক অভিনব লড়াই। সিওলের হান নদীর পাড়ে কয়েকশো মানুষ আজ জড়ো হয়েছিলেন কেবল ঘুমানোর জন্য। কে কত শান্তিতে দীর্ঘক্ষণ ঘুমাতে পারেন তা দেখতেই সিওল প্রশাসন এই ভিন্ন ধর্মী আয়োজন করে। অস্থির এক সময় পার করছে বিশ্ব। ক্ষমতার লড়াই আর কামানের গর্জনে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। মানুষ যখন ধ্বংসের উন্মাদনায় মত্ত, প্রকৃতি তখন ব্যস্ত নিজেকে সাজাতে, বিলিয়ে দিতে অকৃত্রিম ভালোবাসার পরশ। কানাডার টরেন্টোর হাই পার্ক এখন তেমনই এক স্বর্গরাজ্য। চারদিকে চেরি ফুলের সমারোহ, যেন আকাশ থেকে সাদা আর গোলাপি মেঘ নেমে এসেছে মাটির কাছাকাছি। চেরি ফুল ফোটার এই অসাধারণ দৃশ্য দেখার জন্য এটাই সেরা সময়। গতবার মিস করলেও এবার সঠিক সময়ে আসতে পেরে দারুণ লাগছে। এই অপরূপ সৌন্দর্য সচক্ষে দেখতে শনিবার টরেন্টোর হাই পার্কে নামে মানুষের ঢল। স্থানীয়দের কাছে এটি কেবল ফুলের সমারোহ নয়, বরং যুদ্ধের খবর ও যান্ত্রিক জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলে বুক ভরে নিঃশ্বাস নেয়ার সুযোগ। তাই তো কেউ এসেছেন প্রিয় কার্টুন চরিত্রের সাজে, কেউ বা পরিবারের সাথে। ভালোবাসা আর একে অপরের সাথে জুড়ে থাকার অনুভূতি কাজ করে। এই ফুলগুলো আমাদের মনে নতুন আশার জন্ম দেয় যে সামনে ভালো সময় আসছে। চেরি ব্লসমের এই চূড়ান্ত পর্যায়ে দেখার জন্য স্থানীয়রা রীতিমতো চাতক পাখির মতো চেয়ে থাকেন পার্কের ওয়েবসাইটের দিকে, কারণ এই সৌন্দর্য খুব অল্প সময়ের জন্য থাকে। কানাডার কনকনে শীতের পর এই ফুলগুলোই জানান দেয় সব অন্ধকার কাটিয়ে উষ্ণতা আর নতুন দিন আসছে। মানুষে মানুষে হানাহানি চললেও প্রকৃতি তার রূপ দিয়ে বারবার মনে করিয়ে দিচ্ছে দিন শেষে প্রেম আর শান্তিই সুন্দর। টরন্টোর চেরি ব্লসম যেন সেই শান্তিরই এক জীবন্ত প্রতিচ্ছবি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বজুড়ে এখন বারুদের গন্ধ। সংবাদের পাতা খুললেই চোখে পড়ে ধ্বংসযজ্ঞ আর মৃত্যুর খবর। মানুষ যখন যুদ্ধের নেশায় মত্ত হয়ে একে অন্যের রক্ত ঝরাতে ব্যস্ত, তখন প্রকৃতি দিচ্ছে এক ভিন্ন বার্তা। কোনো সংঘাত নয়, বরং শান্তি আর ভালোবাসার চাদরে ঢাকা পড়েছে কানাডার টরন্টো। বসন্তের আগমনে টরন্টোর হাই পার্কে এখন চেরি ফুলের মেলা। সাদা ও গোলাপি রঙের এই মায়াবী রূপ দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরে দেখবেন ওয়ান বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।